গুড ইভিনিং বন্ধুরা, আজকে তোমাদেরকে একটা কথা জানাচ্ছি যে আমাদের অশোকনগরে ভূতের উপদ্রব শুরু হয়েছে। একটু আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। আমিও সেই ইন্টারনেট মাধ্যমেই জানলাম যে এটা নিয়ে আগেই হয়ে গেছে অনেক খবর। কিছুদিন আগে আগে বলতে খুব আগে না, কিছুদিন আগে। তো আমি জানাতে পারিনি তোমাদেরকে, তোমরাও হয়তো খেয়াল করেছো। অবশ্য তোমরা বিভিন্ন জেলার লোক আছো, কলকাতার বিভিন্ন কাজে ব্যস্ত, এরকম কিছু খবর বিভিন্ন জায়গার হয়ই। তাছাড়া এখন চাকরি বাকরির খবর নিয়ে তোমরা ব্যস্ত, এসএসসি এইসব, তারপরে রাজনীতি এইসব তো জানো না। আমাদের অশোকনগরে ভূতের উপদ্রব হয়েছে, সেটা নিয়ে অশোকনগরের চ্যানেলগুলোতে দিয়েছে। তারপরে হয়তো কোনো অনলাইন মানে কোনো মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার যে অনলাইন পেজ আছে এসবের মধ্যেও দিতে পারে হয়তো। তো আমি অশোকনগরের পেজগুলোতে পেলাম, তো আমি জানতাম না। তো একদমই আমাদের ওইখান দিয়ে আমরা খুব ঘোরাফেরা করে, ওখানে আমার কাকির বাড়ি আছে। মানে তুমি বলবে যে বাবা, যেখানেই যা হয় সেখানেই দেখি তোমার একটা আত্মীয় বাড়ি আছে। হ্যাঁ, ওখানে আমার কাকিমার বাড়ি আছে এবং ওখানে আমরা খুব যেতাম। একসময় মানে থেকেছি সকাল থেকে রাত অবধি, এমন অবস্থা। তো মানে কাকিমার এক ছেলে আছেন, আমরা ক্লাসমেট ছিলাম। ও এখন অন্য জায়গায় চাকরিতে, আমিও এখন দূর দূরান্তে থাকি, যার জন্য হয়ে ওঠে না। তো মানে খুব যাতায়াত আমাদের, উনিরাও আসতেন খুব। তো সেরকম হিসাবে খুব ইসে আছেন। তো সেইখানে হচ্ছে, ভাবতে পারছো, মানে এত কাছে জায়গাটায়, মানে ওখানে লোকে মর্নিং ওয়াকে পর্যন্ত চলে যায়। আর ওটা বেশিরভাগই হচ্ছে আমি যে স্কুলে পড়াশোনা করেছি ইনফ্যান্ট থেকে ক্লাস 12 অবধি, ওইখানের কাছাকাছি, জানো তো। ওখান দিয়ে আমার বান্ধবীরা, যদি আমি ওইসব জায়গায় পড়তে যাইনি কখনো, আমার বান্ধবীরা অনেক ওইসব জায়গা দিয়ে পড়তে গেছে। ওইসব এরিয়াতে আমার বান্ধবীরা পড়তে যেত। যেহেতু আমার বাড়িটা এদিকে, আমি তো এই দিককার মাস্টারদের কাছেই পড়েছি। তো আমি এইসব জায়গায় পড়েছি বলে, এইসব দিকে আমার টিউশনগুলি ছিল বলে আমার ওইদিকে মানে টিউটর ছিল না, কোনো প্রাইভেট টিউটর। তো কিন্তু আমার স্কুল ছিল ওদিকে। তো যাই হোক, ঘটনাটা হচ্ছে যে আমাদের ওখানে সরকার পরিচালিত, মানে রাজ্য সরকারের একটা মাতৃসদন আছে। মানে অনেক, যেমন স্টেট জেনারেল, আমাদের তো জানো অশোকনগর হাবড়া দুটো স্টেট জেনারেল, এবং দুটোই আমার বাড়ির কাছে। তার মধ্যে অশোকনগরটা তো হাঁটা পথ আমাদের, মানে স্টেট জেনারেলটার মাতৃসদনটাও কাছে। তবুও মাতৃসদনের চেয়ে আমাদের অশোকনগর স্টেট জেনারেলটা বেশি কাছে হয়। আর আমার যে কাকিমার বাড়ি বললাম, সে কাকিমার বাড়ির তো গা ঘেঁষা হচ্ছে ওই যে মাতৃসদনটা, বুঝতে পেরেছো তো। ওখানে এটা মাতৃসদন বলে একটা জায়গায় আছে। ওখানে মানে ওখানটা হচ্ছে মানে স্টেট জেনারেলের থেকে একটু মানে খরচ দিয়ে হলেও প্রায় স্টেট জেনারেলের মতোই, কিন্তু হসপিটালের মতোই। তবে ওটার ভিড়টা কমাতে অনেকে ওখানে রাখে, মানে ধরো বুড়ো মানুষকে অনেকদিন রেখে দিয়েছে, অসুস্থ, কোনো লং টাইম চিকিৎসা, হাসপাতালে তো সিট রাখা যায় না, আর হাসপাতাল থেকে ছেড়েও দেয় যে আপনারা বাড়ি নিয়ে যান। সিট আটকে রাখলে সমস্যা হয়। তো তো ওখানে বেশ কিছু জিনিসের চিকিৎসা, বিশেষ করে বাচ্চা কাচ্চা হওয়া, চোখের ছানি অপারেশন, ওগুলো খুব ভালো হয়। অনেক চিকিৎসাই হয়, অনেক 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 অপারেশনও হয়েছে, সিজারের বেবি, চোখের ছানি তো আমার পাশের বাড়ির ওরাই করেছে ওখানে। তো ভালো, যাই হোক সেটা পরের কথা। তো ওখানে আমি আমাদের বাড়ির যে দোতলার গ্রিল বানাতে যাওয়া, আমি আর আমার ভাই গিয়ে ঠিক করে আসা, সব কিছু করেছে ওখান দিয়ে গিয়ে। তো আমি ওখানে অতটা যেতে হয় না। ওখানে জোড়া পুকুর বলে একটা জায়গা আছে, মানে দুটো পুকুর একসাথে, আর খুব সুন্দর একটা দুর্গাপূজা হয়। আর বেশিরভাগ ঠাকুর, বেশ কিছু ওদিকটার বেশিরভাগ ঠাকুরগুলো ওখানে নিরঞ্জন হয়। আর কিছু ঠাকুর নিরঞ্জন না দিয়ে যে পাড়ে রেখে দেওয়া হয় না, ওখানে হয়। ওখানে বাস স্টপেজ আছে, ওখানে অটো স্ট্যান্ড আছে, সব মানে এলাহি অবস্থা ওখানে। মানে ওই মাতৃসদনের পিছনের দিকের যে গলি আছে, খুব গলি, আমি ওই মাতৃসদনের পিছনের দিকের গলি টলিগুলোতে আমি মানে কোনোদিন যাইনি। আমি ওই গ্রিল বানাতে যাওয়ার সময় গ্রিল দাদার বাড়িটা ওখানে ছিল। ওই কি ওজন মাপতে টাপতে হয়, তখন ভাই বলে দিদি চলো দুজনে ঘুরতে যাই, নাহলে ভাইয়ের সাথে ভাই যেত টেতো সব কিছু। কিন্তু ভাই বললো যে চলো দিদি দুজনে একটু ঘুরতে যাই। বিকেলবেলা এসছে, ওর একটু ঘোরা হবে, খাওয়া দাওয়া হবে, ঠিক আছে। সেই হিসাবেই আমরা দুজনে গিয়েছিলাম। তো আমি এর আগে কোনো দিন যাইনি, তাও জিজ্ঞাসা করে গেছি। ও যাও চেনে, কেননা ও একটু ফুটবল ক্রিকেট নিয়ে থাকে, প্লেয়ার জোগাড় করতে যায়, ও ক্লাব করে। তো মানে ক্লাবের প্লেয়ার জোগাড় করতে যায়, কার কোথায় বাড়িটা, এগুলি যেতে হয়। সেই হিসাবে ও একটু যাও বা চেনে।
তাও জিজ্ঞাসা করে করে যেতে হয়েছে, মানে গ্রিলওয়ালাকে বারবার ফোন করছি, এরকমভাবে যেতে যেতে হয়েছে, মানে অটো একদিক দিয়ে টোটো ঢুকেছে আবার টোটো ব্যাক করেছে, এমন অবস্থা হয়েছে, বুঝেছে। এত সরু গলি জীবনে যায়নি। আর গ্রিলওয়ালার বাড়ির পাশে বিশাল পুকুর একটা, কিসের পুকুর জানি না, মাতৃসদনের পুকুর না, ওটা আবার ভেতরের দিকে পুকুর, কি মশা বাবা, মানে আমি তো বাবা কোনোদিন ওইসব জায়গায় যাইনি, অথচ ওইসব জায়গায় 3 তলা 2 তলা বাড়ি, সরু সরু বাবা, মানে আমি বললাম না আমাদের পেছনের পাড়াও আমি চিনি না অতটা। তো যাই হোক, মানে অশোকনগরে যে এত অলিগলি আছে পৌরসভার এলাকার আমি জানতাম না। হ্যাঁ, সব জায়গারই আছে, দমদমেও আছে, তোমার সব জায়গাতেই আছে, বিরাটিতেও আছে, সব জায়গাতেই আছে, কিন্তু আমি কখনো অলিগলিতে থাকিনি, তো আমি অতটা জানি না। কলকাতাতেও যে থেকেছি, জেঠিমার বাড়ি বলো আর কাকিমার বাড়ি বলো, সব আমি ওপেন জায়গায় থেকেছি একদম, যার জন্য না আমি চিনি না। ঠাকুরের ইচ্ছা আমার বেহালার বাড়িও ওপেন জায়গাতে, একদম রায়বাহাদুর রোডের ওপরে, সুতরাং আমি অলিগলি বেহালারও ভিতরে কি আছে আমি তাও জানি না। আমার বাবার স্কুলও বেহালার ওপরে, সব একদম রাস্তার ওপরে, যার জন্য না কোনো সময় ঠাকুরই চাই আমার কোনো কিছুই ভেতরের দিকে না। আমার মামার বাড়িও একদম বাস রাস্তার উপরে, ভিতরের দিকে বরং মাসি টাসিদের বাড়ি আমি যাইনি না, এর জন্য আমার ভালো লাগে না। আমার মার স্কুলও রাস্তার উপরে, বাবার স্কুল কলকাতায় রাস্তার উপরে, আমার নিজের স্কুলটা একটু গলির, আমি অলিগলির ভিতরে যাই না কখনো, ভালো লাগে না আমার। তো তো যাই হোক, সেই মাতৃসদনের পিছনে চিন্তা করো, মাতৃসদনের মতো একটা জায়গা, হাসপাতাল এরিয়া, হ্যাঁ, কি বড় করেছে মাতৃসদনটা, মানে খুব সুন্দর করেছে। আমার বৌদি শেষের সময় ওখানে ছিল, আমার বৌদির ক্যান্সার আক্রান্ত, যখন বাড়িতে আর রাখা যাচ্ছে না, মানে খুব অসুস্থ, মানে বাড়িতে রাখলেও মানে সারাক্ষণ ট্রিটমেন্টের মধ্যে রাখতে হচ্ছে। ডাক্তার বললো যে হাসপাতালে নিয়ে যাও, মানে যখন আর মানে একদম শেষ পথে, কিন্তু একটু তো রাখতে হয় ট্রিটমেন্টে, যদিও ট্রিটমেন্টের আর প্রয়োজন নেই, কিন্তু তবুও চোখের সামনে কষ্ট পাচ্ছে, তাহলে তো হয় না। তখন এটা দাও ওটা দাও, জানি সবই বৃথা যাবে, তবুও রাখতে হয়েছে। তো অনেকেই রাখা হয় ওখানে, আরেকজনকেও রাখা হয়েছে, আমাদের অনেক আত্মীয়, মানে ওটা হওয়াতে অনেকেরই সুবিধা হয়েছে, মানে ট্রিটমেন্টের মধ্যেও থাকলো, কিন্তু যদিও ট্রিটমেন্টের তখন প্রয়োজন পড়ে না, হ্যাঁ, পয়সা দিয়ে রাখা হয় জায়গা। কারণ বাড়ির লোক তো আর ট্রিটমেন্ট ছাড়া রাখতে পারে না, না, পেশেন্টকে সে যতই বুড়ো হোক, মানে মৃত্যুটা হয়ে যাবে, চেষ্টা তো করে আটকানোর জন্য। যাই হোক, সেখানে পাওয়া গেছে ভূত, মানে মাতৃসদনে না, মাতৃসদনের পিছনের কোন গলিতে, এই মাত্র আমি দেখলাম, দেখিয়ে তোমাদেরকে জানাতে এসেছি। কারণ তোমরাও দেখো, ভূত তো আজকে এখানে, কালকে তোমাদের ওখানে চলে যেতে পারে। ভূতের তো আর কোনো মানে টিকিট, ওয়েটিং লিস্ট এসব নেই, আজকে এখানে কালকে ওখানে। তারপরে দেখো, আমি তোমাদের কে কোথায় থাকো আমি জানি না, কলকাতা শহরে আমি যেসব জায়গায় থেকেছি, নর্থ শ্যামবাজার, গৌরীবাড়ি, ওই সব জায়গা, ওখান দিয়ে তো সারাক্ষণ মানে ডেড বডি যেত। ওই যে কি বাবুঘাট, ছাড়া বাবুঘাট না তো, বাগবাজার ঘাটের যে শ্মশানটার নাম কি জানি, তারপরে আহেরি টোলা না কি জানি, কি টোলা জানি, শোভাবাজারের ওখান দিয়ে চলে যায়, সারাক্ষণ যায়, নামটা ভুলেই গেছে। ওখানে জেঠিমারা চান করতে যায়, গঙ্গা স্নান, ওখানে যে গঙ্গার পাড়ে যায়। হ্যাঁ, তারপর আমি যে এনআরএসের ওদিকে থেকেছি, এনআরএসেতে, তারপরে যে এনআরএসের ওখানে থেকেছি, এনআরএসেতে সারাক্ষণ ডেড বডি বেরোচ্ছে। আর রাস্তাটারও প্রায় মানে মেন এজিসি বোস রোডের পাশেই হচ্ছে এনআরএসের মর্গটা। আর ওইদিকে যখন শ্যামবাজারের দিকটায় মানে জেঠিমার বাড়ি থাকতাম, তখন হচ্ছে আরজিকরটা ওই দিকটা থাকে, তো ওই জন্য। তো যাই হোক, এরপরে তোমরা কে কোথায় থাকো আমি জানি না। তো গ্রামগঞ্জে ভূতের তো আর কোনো ইসে নেই, দেশ ভাগ, তার কাটা তারের বেড়া টারা, এসব তো আর কিছু নেই, এখন বোঝা যাচ্ছে না এটা কী ভূত। যাই হোক, সে যে দেখেছে, সে তার সামনে মুখে মাইক ধরেছে, এইমাত্র আমি দেখে ভালো করে তারপর তোমাদেরকে জানাচ্ছি যে অ্যালার্ট হয়ে যাও, যারা মানো টানো, আর যারা মানো না তারা নিজেদের গলা ভার এগিয়ে দিয়ে মানে সামনে এগিয়ে রেখো, ঠিক আছে। মানে বেশি ওই করতে গিয়ে কিন্তু মোটকে দিলে কিন্তু আর ধরবো না, পরিষ্কার কথা। ওইসবের সাথে না, একটা গুন্ডার সাথে লড়তে পারো লড়বো, একটা নেতা ক্যাডারের সাথে লড়তে পারো লড়বো, কারণ তার শরীর মাংসপিণ্ডওয়ালার রক্ত মাংসের শরীর, আর কিছু না, দুটো চট মানে লোক দেখিয়ে দুটো চট তো মেরে দিতে পারবো, যাতে অভ্যাসটা হয় জনগণের, যে নেতাকে চটটা মারে বেশি ট্যাঙ্গট ট্যাঙ্গট করতে গেলে, হ্যাঁ, করলে সব জায়গায় খাটে না। কিন্তু ভূতের সাথে তো আর পারবো না, ভূত হচ্ছে হাওয়া, ওকে এখানে মারবো, ও দেখা যাবে পিছনে কেউ দাঁত খিচাচ্ছে, বুঝেছো। সুতরাং যেই জিনিস ধরা যায় না, পাকড়াও করা যায় না, তার সাথে পারা যায় না। যেমন রোগ আর ভূত, এই দুটো জিনিসের সাথে পারা যায় না। তুমি যার কিছুর সাথে তুমি মোটামুটি পেরে যাবে, হ্যাঁ, প্রাকৃতিক বিপর্যয় সেটা তো প্রকৃতির ব্যাপার, কিন্তু এমনি ম্যান সে তৈরি, ভূত আর রোগ, এই দুটো জিনিসের সাথে কিন্তু তুমি পারবে না কখনো।
যেন ওটার থেকে প্রিকশন নেয়। এবার যে ভয় পাও না, গিয়ে শ্মশানে বসে থাকো নিজের বীরত্ব দেখানোর জন্য, কিন্তু খ্যাংরা মেরে ভয়ের চোটে দাঁত খিটে একেবারে খ্যাংরা হয়ে থাকবে, কাউঠার মতো কাঠের মতো হয়ে থাকবে, তোমার হাত পা নাড়িয়ে তোমার ওই মালিশ ফালিশ করে তোমাকে সচল করা, তোমার শরীরের রক্ত যাতে আবার সার্কুলেট হয় ওইসব করা, ওইসব কিন্তু করবো না, এইসব কিন্তু হবে না, ওইসব উটকো খাটনি। সুতরাং বুঝে শুনে চলো, হনুমান চালিসা পড়ো, ওইসব রাস্তাগুলো বাদ দাও। পূর্ণিমা অমাবস্যা, তারপরে শনি মঙ্গল রাত বিরেত বাদ দাও, ঠিক আছে? একটু রাত বিরেতে মাছ মাংস আনা একটু কম করো। ঘাটটার মধ্যে চড়ে এসে ঘরটার মধ্যে ঢুকে পড়বে, ঘাটটার মধ্যে করে নিয়ে এসে নিজের ঘরটার মধ্যে ঢুকে পড়বে, একটা ধাক্কা দিয়ে বের করে দেবো থেকে, পরিষ্কার কথা। বাড়ির লোকেরও সেটা করা উচিত, যে বেশি বিরক্ত করে তারপর ভূত ঘাড়ে নিয়ে যাবে, এটা তুই ঘরে ঢুকবি কেন, তুই আর একবারই যা, যে তোর মতোই যে আর একটা ভূত ভয় পায় না তার বাড়িতে যা না, তুই টুক 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 করে ভূতটাকে ঘাড়ে নিয়ে এসে ঘরের মধ্যে এসে তুই দাঁত কিচিয়ে পড়ে থাকবি, খ্যাংড়া মেরে পড়ে থাকবি, ভয় পাচ্ছিস, আজে বাজে আওয়াজ দিচ্ছিস, তুই নিজের ঘরে কিসের জন্য? ঘর জ্বালানি পর বুলানি, যেখানে তোর ঘরে ভূতে ধরেছে সেখানে গিয়ে তুই চিল্লামিল্লি কর, পরিষ্কার কথা কিন্তু আমি বলে দিলাম। যারা ভয় পাচ্ছ না বা এটা নিয়ে খুব মজা পাচ্ছ, না না হ্যাঁ হ্যাঁ মানি না, সে বিজ্ঞান মঞ্চ হোক আর নাস্তিক হোক বা যেই হোক বা ফাজিলের দিগ্রেট হোক, আমি পরিষ্কার বলে দিলাম যে কেউ ভূত টুত ঘাড়ে দিয়ে করে ঢুকবে না, পরিষ্কার কথা। যখন ভালো লাগে ক্লাবে চলে যাবে, একজন আরেকজনের বাড়ি চলে যাবে, তোমার মতোই যারা আছে, একদম বাড়ি ঢুকে বাড়ির লোককে ডিস্টার্ব করবে না, পরিষ্কার। সামনে পুজো পার্বণ আসছে, অনেক ব্যস্ত আছি আমার। তো শোনো, কি হয়েছে জানো তো, ওই ভদ্রলোক, একটা বাড়ির বয়স্ক ভদ্রলোক, তো চ্যাংড়া চুংড়া না, একটা বয়স্ক ভদ্রলোক বলেছে, সে কি মিথ্যে বলবে? তাহলে তারপরে সেই বয়স্ক ভদ্রলোককে মুখে মাইক ধরেছে, মাইকের মধ্যে উনি পুরো ঘটনাটা পুরো ব্যক্ত করেছে যে কি ব্যাপারটা হয়েছে। তারপরেও তো কমেন্টগুলো দেখলাম, যে কমেন্টের মধ্যে বলেছে যে এটা কোনো অস্বাভাবিক ঘটনা না, যা চলছে চতুর্দিকে তাতে যে হারে মানুষের মৃত্যু হচ্ছে, আর যে হারে মানুষ অতৃপ্ত, যেভাবে মানুষ অতৃপ্ত হয়ে, বঞ্চিত হয়ে, প্রতারিত হয়ে, ঘরে বাইরে রাজনীতিতে বলো, খুন খারাপি হয়ে অন্যায্যভাবে মারা যাচ্ছে, মারা যেতে বাধ্য হচ্ছে, এখানে চিকিৎসা নেই, ওখানে ভুল চিকিৎসা, হাসপাতালে এই নেই, ও ইনফ্রাস্ট্রাকচার নেই, বাসে বাসে রেশারেশি, মানে কোনো কিছুর ম্যানেজমেন্ট নেই, তাতে যে মানুষ এই যে অপঘাতে মানুষের মৃত্যু হচ্ছে, সে ভূত হবে না কি হবে? সে ছেড়ে দেবে নেতা মন্ত্রী বা এই মিনিস্টার ওই মিনিস্টারকে, বাসমন্ত্রী ওই মন্ত্রীকে সে ছেড়ে দেবে? অপঘাতে মৃত্যু হয়েছে, 2 লাখ টাকা দিয়ে সে গাড়ি থেকে ভূত নামিয়ে ফেলতে পারবে? তো এও এক ধরনের প্রতিশোধ স্পৃহা। তো যাই হোক, তারপরে সেই শোনা গেল যে ভদ্রলোকের নাম সামথিং তাপসবাবু বোধহয় হবে, তিনি তার ফ্যামিলি নিয়ে কোনো নেমন্তন্ন বাড়ির থেকে ফিরছেন, লোকাল হ্যাঁ মানুষ, নেমন্তন্ন বাড়ির থেকে ফিরছেন, তার ফ্যামিলি, তার মেয়ে ছিল, ছোট মেয়ে, খুব কুচকি না কিন্তু কথা বলতে পারে, ছোট মেয়ে, তারা একসাথে ফিরছেন ফ্যামিলি নিয়ে। তখন ওখানে কোনো হাওয়া নেই, বাতাস নেই, মাতৃ সদনের পিছনে ওখান দিয়ে গলি দিয়ে ফিরছে ওনার, মানে বাড়ি যাচ্ছেন তারা, তা যে করে মাঝরাত, রাত 12টা, তাও না 10টা, তো সে কী এমন রাত এটা, আর নিজের এলাকা, নিজের ওই একটা ভদ্র এলাকা, তারপর ভদ্র শিক্ষিত জায়গা অশোকনগর, হ্যাঁ কালচার জায়গা, সেখানে রাত 10টায় ফেরা তো কোনো ব্যাপার নয় না। আর এদের অভ্যাসও আছে, লোকাল মানুষ তারা সব, মানে রাস্তার মধ্যে যদি একটু জল তেষ্টা পায় আর একবারই নক করে ঢুকতে পারবে, সব লোকাল মানুষ। হ্যাঁ, তো যাচ্ছে, তখন দেখছে কি একটা গাছের ডাল খুব নড়ছে, বলছে কী রে বাবা, গাছের ডালটা এমনভাবে নড়ছে কেন? এই গাছের মানে এমন তো কিছু হাওয়া দেয়নি, গাছের ডালটা এরকম বিটকেলভাবে নড়বে কেন? আর নড়ারও তো একটা ধরন থাকে হাওয়াতে, তাহলে তো অনেক গাছের ডালই সেইভাবে নড়বে, আর এটা এরকম একটা গাছের ডাল, আম না তেঁতুল গাছের ডাল, এরকমভাবে নড়ে নাকি? আর ডাল, ওই যে ডালের পাতা ফিনফিনে পাতা নড়ছে তা কিন্তু না, ডালটাই পুরো নড়ছে ঘটঘট করে। তো তাকিয়ে দেখে কি একটা কে জানি বসা, বেশ বড় লম্বা পা, মুখের সামনে লোমশ, মানে লোম, মানে চুলগুলো ছাড়া, একটা সাদাটার মতো শাড়ির মতো পরা নাকি, মানে পাগুলো খুব ইয়ে। তো উনি খুব সাহস ভরেই দেখেছেন, কারণ আমাদের এখানে হনুমানের উৎপাত বলবো না, এক পাল হনুমান আছে, মাঝে মাঝে এর বাড়ি ওর বাড়ি আসার, আমাদের বাড়িতে তো খুবই আসে, যেহেতু আমাদের বাড়িতে গোলাপ জাম গাছ আছে, তারপর অনেক বেশি গাছ আছে তো আমাদের বাড়িতে,
গাছের কচি পাতা, তারপর আমাদের বাড়িতে গাছের ছাল আর গোলাপ জাম গাছ এগুলি খায়, আলু খায়, এই খায়। আমাদের বাড়িতে অনেক পশু পাখি আসে, তো তো ওরা জানে কাঁঠাল খেতে আসে, এইসব খেতে খেতে আসে, আর আমরা আসলেই খেতে দিই। তো প্রচুর হনুমান আছে, মানে একটা টিমই আছে, প্রায় 20-22টা তো আছে, তার সাথে ছানাপোনা, মানে বড়গুলিই 20-22টা, তো ছানাপোনা এখন তো বোধহয় সেগুলিও বড় হয়ে গেছে, মানে গ্যারা গ্যারাও ছানাপোনাও আছে। তো যেগুলি বড় হনুমান হতেই পারে ওখানে হয়তো থেকে বা সেদিন এসে গিয়ে ওখানে রাত কাটিয়েছে, তো উনি সেটা ভেবেছে যে বাঁদর বা হনুমানও হতে পারে, তাদেরও তো লম্বা লম্বা লেজ হয়, লেজটাকে হয়তো কিন্তু উনি যেন ভালো করে আরও কনফার্ম হয়ে দেখছেন যে কী ব্যাপার হলো, যে কী ব্যাপার হলো, কোথায়, মানে ভালো করে দেখছেন উনি। তো দেখছি যে ও মানা এটা তো কোনো হনুমান না, উনি দেখছেন যে এটা তো কোনো হনুমান, এটা একটা মানুষের অবয়ব, একদম মানুষের মতো। উনি ভালো করে দেখছেন, দেখতে গিয়ে তারপরে হঠাৎ করে দেখছে যে ওর মেয়ের পেছন দিয়ে, মানে মানে ওই ব্যাপারটা পুরো মেয়ের সাইড দিয়ে বেরিয়ে চলে গেল। এটা কী করে হলো? তখন উনি সাহস করে মেয়েকে নিয়ে, মানে ওনার ফ্যামিলি নিয়ে উনি বাড়ি চলে এসছে। তো বাড়ি চলে এসে একটু বলেছে যে মানে ভালোভাবে দেখেছে, কেননা ভয়ের তো কিছু নেই না, আর উনি যথেষ্ট সাহসী মানুষ, যদি ভূতকে মানতো তাহলে তো ওখানে অক্কা পেয়ে যেত। ভালো করে ওরা না দেখি যে কৌতূহল অনেকের থাকে না, আমরা যেমন দেখি যে দেখি তো ওটা কি, লোকে মানে তাকাইস না, তবু অনেকের কৌতূহল থাকে না, দেখি তো ওটা কি, হতেই পারে। তো সেরকমভাবে উনি দেখেছে, দেখে এই ব্যাপারটা হয়েছে। তারপরের দিন যাই হোক সেটা মাইকে, মানে ওই যে মুখের মধ্যে ইন্টারভিউর সময় বলেছে, তো বলেছেন উনি। তারপর একটা বাচ্চা মেয়ে, বাচ্চা না একটু বড়, মুখটা ইসে করে করে মানে আবছা করে কথা শোনা গেল, যে বাচ্চাটা মেয়ে ওই পাড়ায় থাকে, ওখান দিয়েই। তো ও কোথায় জানি যাচ্ছিল না ফিরছিল, ওর মামাও ওই গলিতে মামাও হাঁটাহাঁটি করছে, হয়তো বন্ধু বান্ধব নিয়ে বা কোথাও থেকে ফিরছে, মানে ওদের এগুলি অভ্যাস, পাশের বাড়ির বৌদির বাড়ি গল্প করতে গিয়ে ফিরছে, মানে বৌদির বাড়ির সাথে কথা বলে ওর বাড়িতে ফিরছে, মানে তার মানে এগুলো তো তারা অভ্যস্ত আছে। তো এরকম রোজই ফেরে হয়তো, মানে কোনো আনন্যাচারাল ব্যাপার নয় এই আসা যাওয়াটা। তখন দেখছে যে একটা বাচ্চা মেয়ে কোন একটা গাছের তলা থেকে ওকে ডাকছে, বনু বনু বলছে, কি সুন্দর বলে, একটা ছোটো বনুকে দেখছে ওকে ডাকছে, দিদি দিদি। হ্যাঁ, তারপরে দেখা আর নেই গাছটা, ও ভাবছে একটা মেয়ে ডাকছে, কারণ এরকম পাড়ার মেয়ে হতেও পারে, কত কিছু ডাকছে। ও গেছে, দেখে নেই। তারপরে ও আর মনে করতে পারছে না কি হয়েছে, হয়তো অজ্ঞান হয়ে গেছে বা কিছু একটা হয়েছে সে। তো এরকম ঘটেছে একই জায়গায়। এবার ওইখানে যে বাড়িঘরগুলি, ওখানকার যে লোক মুখে মুখে ধরেছে, যে কি ধরে না, মাইক ধরে, যে সেইভাবে বলছে যে ওখানে লোকদেরও এখন একটু সমস্যা আছে, মাঝে মাঝে গা হাত পা শীতল হয়ে যাচ্ছে, কেমন একটা অস্বস্তি হচ্ছে শরীরে, মনে হচ্ছে ঘর বাড়িতে, মানে একটা আনন্যাচারাল ফিলিংস আসছে, সেটা শুধু ভয়ের জন্য না, মানে ফিলই করছে। সবাই তো আর একটা ভূত প্রেত মানে তা তো না, বা ওখানে ধরো 100টা বাড়ি, 100টা বাড়িতে যদি আমি 4 পিস করেও লোক ধরি, 4 জন করে আছে, 400 জন লোক, 400 জন লোকই একেবারে ভূত মানবে তা তো না। তার মধ্যে 400 জনের মধ্যে না হলেও 100 জন নাস্তিক, বিজ্ঞান মনস্ক সবই আছে, কিন্তু সবারই নিশ্চয়ই বাড়িতে রয়েছে, বা দুটো বাড়ি অন্তর একজনের তো রয়েছে যে নাস্তিক বা বিজ্ঞান, মানে বিজ্ঞানসম্মত সব কিছু, যার সেও তো বলবে এগুলো কিছু না, ও কিছু না, কিন্তু পুরো বাড়িগুলিতে মানে একটা অস্বস্তি ফিল এলাকার মধ্যে হচ্ছে, যার জন্য মেনেছে সবাই যে ব্যাপারটা ভালো করে দেখা হোক, এটা কি হচ্ছে। তবুও যেহেতু সায়েন্স ঘটিত ব্যাপার, সায়েন্সের মানুষ আছে বলেই, নাহলে তো এতদিনে সবাই মিলে অক্কা পেয়ে যেত, অজ্ঞান হয়ে যেত। কতটা ওই যে বলছে যে দেখুন এটা কারোর দ্বারা তৈরি কোনো প্রফিট উদ্দেশ্যে করেছে কিনা, নিজের আখের গোছানো উদ্দেশ্যে এরকমটা কিছু করা হচ্ছে কিনা। আমাদের এখানকার মানুষ তো ভীষণ কালচারাল, সুতরাং ফট করে একটা জিনিস ভূত এসছে বলে স্বীকার করলেই তো হবে না। তো তারা কিন্তু করেছে, যে বলবো যে তারা এই ভুতুরে ব্যাপারটা মেনে নিয়ে একেবারে আক করে পড়ে রয়েছে তা কিন্তু না। হ্যাঁ, কিন্তু একটা অস্বস্তি হচ্ছে ওখানকার লোকজনের, কিন্তু তাও দেখো বুকে জোর নিয়ে, বা তারা যেহেতু এতটা বিজ্ঞানসম্মত, আমাদের এখানকার মানুষ দেখো সহজে ভূত ব্যাপারটা মানছে না, বা এটা যে ভূত, এটা মানে বলে না বিজ্ঞানের মতো যে পরীক্ষা নিরীক্ষা মারফত প্রমাণ করো,
হ্যাঁ, আর যদি ভূত না সেটাও প্রমাণ করো। কতটা ভালো বলতে হবে যে একচেটে একটা কথা কিন্তু তারা মেনে নিচ্ছে না। নেই সেটাও মানছে না, আছে সেটাও মানছে না। হ্যাঁ, নেই বলে করে উড়ে ধুরে চলবে, নিজের প্রিকশন না নিয়ে সেটাও যেমন হচ্ছে না, বা আছে বলে যে কম্পমান হচ্ছে, একেবারে কেঁপে টেপে হেগে দিচ্ছে তাও কিন্তু না। কারণ আমরা চাইছি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ব্যাপারটা কী ঘটছে বের করুক। হ্যাঁ, সেটা কোনো হয়তো ওইখানে কোনো কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি হলে অনেক সময় ওই এলাকাটার মধ্যে কোনো গাছ হয়তো কার্বন ডাই অক্সাইড ছাড়ছে, তখন হয়তো মানুষের মাথার একটা ওই হয়, মানে চোখের মধ্যে অন্য কিছু দেখতে থাকে, চিন্তাভাবনা ওই হয়। হ্যাঁ, অনেক কিছু ব্যাপার থাকে তো, বা ওখানে হয়তো কোনো বায়ুর বেশি হচ্ছে, হয়তো কিছু একটা জমাট বাঁধছে, বা কোনো হয়তো আমি যেটা